আমার প্রিয় দেশবাসী, মন কি বাত অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এই সময় গোটা দুনিয়া জুড়ে প্যারিস অলিম্পিক্স ছেয়ে আছে। অলিম্পিক্স আমাদের দেশের খেলোয়াড়দের বিশ্বমঞ্চে ত্রিবর্ণরঞ্জিত পতাকা তরঙ্গায়িত করার সুযোগ এনে দেয়। আপনিও নিজের দেশের খেলোয়াড়দের উৎসাহিত করুন। চিয়ার ফর ভারত, ভারতের জন্য উল্লাস প্রকাশ করুন। বন্ধুরা, কিছুদিন আগে খেলাধুলা জগতের এই অলিম্পিক্স থেকে আলাদা গণিতের দুনিয়াতেও এক অলিম্পিক্স হয়ে গেল, ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স অলিম্পিয়াড, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড। এই অলিম্পিয়াডে ভারতের পড়ুয়ারা খুবই চমকপ্রদ ফলাফল অর্জন করেছেন। এতে আমাদের টিম 4টে সোনার পদক এবং 1টি রূপোর পদক জয় করে সবার সেরা হয়েছে। ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে 100-রও বেশি দেশের নবীন পড়ুয়ারা অংশগ্রহণ করে থাকেন। এতে সার্বিক হিসেবে আমাদের টিম সেরা 5-এর মধ্যে জায়গা করে নিয়েছে। দেশের মুখ উজ্জ্বল করা এই পড়ুয়াদের নাম হল পুনের বাসিন্দা আদিত্য ভেঙ্কট গণেশ, পুনেরই আরেকজন সিদ্ধার্থ চোপড়া, দিল্লির অর্জুন গুপ্তা, গ্রেটার নয়ডার কানাউ তালওয়ার, মুম্বাইয়ের রুশিল মাথুর এবং গৌহাটির আনন্দ ভাদুরী। বন্ধুরা, আজ মন কি বাত অনুষ্ঠানে এই নবীন বিজয়ী বন্ধুদের বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। এরা সবাই এখন ফোনে আমাদের সঙ্গে যুক্ত আছেন। প্রধানমন্ত্রী: নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে মন কি বাতে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি স্যার। প্রধানমন্ত্রী: আচ্ছা বন্ধুরা, দেশবাসী মন কি বাতের মাধ্যমে আপনাদের সকলের অভিজ্ঞতা জানতে আগ্রহী। আমি আদিত্য এবং সিদ্ধার্থকে দিয়ে শুরু করি। আপনারা পুনেতে আছেন। সবার আগে আমি আপনাদের সঙ্গে কথা শুরু করব। অলিম্পিয়াড চলাকালীন আপনাদের যে অভিজ্ঞতা হয়েছে তা আমাদের সঙ্গে শেয়ার করুন। আদিত্য: আমার গণিতে সামান্যই আগ্রহ ছিল। আমার শিক্ষক ওমপ্রকাশ স্যার আমাকে 6ষ্ঠ শ্রেণীর গণিত শিখিয়েছিলেন এবং তিনি গণিতে আমার আগ্রহ বাড়িয়েছিলেন। আমি শিখতে পেরেছিলাম এবং সুযোগ পেয়েছিলাম। প্রধানমন্ত্রী: আপনার বন্ধুর কি বলার আছে? সিদ্ধার্থ: স্যার, আমি সিদ্ধার্থ, পুনেতে থাকি। আমি এখন দ্বাদশ পরীক্ষা পাশ করেছি। আমি এই নিয়ে দ্বিতীয়বার IMOতে বসলাম। আমারও গণিতে সামান্যই আগ্রহ ছিল। আমি আর আদিত্য যখন 6ষ্ঠ শ্রেণীতে ছিলাম, ওমপ্রকাশ স্যার আমাদের দুজনকে প্রশিক্ষণ দিয়েছিলেন এবং এতে আমরা খুব সাহায্য পেয়েছি। বর্তমানে আমি কলেজে পড়ার জন্য CMI যাচ্ছি। সেখানে গণিত ও CS নিয়ে পড়তে যাচ্ছি। প্রধানমন্ত্রী: আচ্ছা, আমাকে বলা হয়েছে যে অর্জুন বর্তমানে গান্ধীনগরে আছেন এবং কানাউ তো গ্রেটার নয়ডারই বাসিন্দা। অর্জুন এবং কানাউ, আমরা অলিম্পিয়াড নিয়ে আলোচনা করছি। আপনাদের শ্রোতাদের কিন্তু ভালো লাগবে যদি আপনারা দুজনেই নিজেদের প্রস্তুতির কোনো বিষয় এবং কোনো বিশেষ অভিজ্ঞতা আমাদের জানান। অর্জুন: নমস্কার স্যার, জয় হিন্দ। আমি অর্জুন বলছি। প্রধানমন্ত্রী: জয় হিন্দ অর্জুন। অর্জুন: আমি দিল্লিতে থাকি এবং আমার মা শ্রীমতী আশা গুপ্তা দিল্লি বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার অধ্যাপিকা এবং আমার বাবা শ্রী অমিত গুপ্ত একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। আমিও খুব গর্বিত বোধ করছি যে আমি আমার দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছি এবং সবার আগে আমি আমার সাফল্যের কৃতিত্ব আমার বাবা মাকে দিতে চাই। আমার মনে হয় যে একটি পরিবারের একজন সদস্য যখন এমন একটি প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন এটি কেবল সেই সদস্যদেরই লড়াই নয়, এটি সমগ্র পরিবারের লড়াই। মূলত আমাদের পরীক্ষায় 3টে গণিতের প্রশ্নের উত্তরের জন্য 4.5 ঘন্টা বরাদ্দ থাকে। তার মানে একটি গণিতের প্রশ্নের উত্তরের জন্য 1.5 ঘন্টা সময়। তাই আমরা বুঝতেই পারি আমাদের একটি গণিত প্রশ্নের উত্তর করতে কতটা সময় লাগতে পারে। সুতরাং আমাদের বাড়িতে খুব কঠোর পরিশ্রম করতে হয়। আমাদের গণিতের প্রশ্ন নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটাতে হয়। কখনো কখনো একদিন, এমনকি প্রতিটি গণিতের প্রশ্ন নিয়ে 3 দিনও লেগে থাকতে হয়। তাই এর জন্য আমাদের অনলাইনে প্রশ্ন খুঁজে অনুশীলন করতে হয়। আমরা আগের বছর প্রশ্ন সমাধানের চেষ্টা করি এবং ঠিক সেভাবেই আমরা ধীরে ধীরে কঠোর পরিশ্রম চালিয়ে যাই। আমাদের অভিজ্ঞতা বৃদ্ধি পায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের গণিতের সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি পায়, যা আমাদের গণিতে শুধু প্রয়োজন তা নয়, কিন্তু সেটা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাহায্য করে। প্রধানমন্ত্রী: আচ্ছা কানাও, আপনি কি আমাকে বলতে পারেন
যে আপনার এই সমস্ত প্রস্তুতিতে বিশেষ কোনো অভিজ্ঞতা বা বিশেষ কেউ আছে যা বা যেগুলো জানতে পেরে আমাদের তরুণ বন্ধুরা খুব খুশি হবেন? কানাউ তালোয়ার। আমার নাম কানাউ তালোয়ার। আমি উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় থাকি। একাদশ শ্রেণীর পড়ুয়া। গণিত আমার পছন্দের বিষয়। ছোটবেলা থেকেই গণিত খুব পছন্দ করি। ছোটবেলাতেই বাবা আমাকে পাজলস অনুশীলন করাতেন। এতে আমার আগ্রহ বাড়তে থাকে। আমি সপ্তম শ্রেণী থেকেই অলিম্পিয়াডের প্রস্তুতি শুরু করি। এতে আমার বোনের বিশাল অবদান রয়েছে। আর আমার মা বাবাও আমাকে সবসময় উৎসাহ সমর্থন জুগিয়ে গেছেন। এই অলিম্পিয়াড পরিচালনা করে HBCSE, আর সেটা এক 5 ধাপের প্রক্রিয়া। গত বছর খুব কাছাকাছি পৌঁছে গেলেও টিমে আমার জায়গা হয়নি, এই জন্য আমি খুব দুঃখ পেয়েছিলাম। তখন আমার মা বাবা আমাকে শিখিয়েছিলেন, আমরা হয় জিতি অথবা শিখি। অর্থাৎ তাৎপর্য হচ্ছে চেষ্টা এবং অভিজ্ঞতার সাফল্যের নয়। মানে আমি বলতে চাইছি, লাভ হোয়াট ইউ ডু অ্যান্ড ডু হোয়াট ইউ লাভ। যা করছো সেটাকে ভালোবাসো এবং যা ভালোবাসো সেটাই করো। চেষ্টা এবং অভিজ্ঞতাই তাৎপর্য আছে, সাফল্যের নয়। আমরা সাফল্য পেয়ে যেতে থাকব যদি আমরা আমাদের কাজের বিষয়টাকে ভালোবাসি এবং চলতি সফরকে উপভোগ করি। প্রধানমন্ত্রী: তো কানাও, আপনি দেখছি গণিতেও আগ্রহী বটে, কিন্তু যেভাবে বলছেন তাতে মনে হয় সাহিত্যেও আপনার আগ্রহ আছে। কানাউ তলোয়ার: আছে স্যার, আমি ছোটবেলায় বিতর্ক এবং বক্তৃতা প্রতিযোগিতাও যোগ দিতাম। প্রধানমন্ত্রী: ঠিক আছে, এখন আনন্দের সঙ্গে কথা বলি। আনন্দ, আপনি বর্তমানে গুয়াহাটিতে আছেন এবং আপনার সঙ্গী রুশিল মুম্বাইতে আছেন। আপনাদের দুজনের কাছেই আমার একটা প্রশ্ন আছে। দেখুন, আমি পরীক্ষা নিয়ে আলোচনা করতে থাকি এবং পরীক্ষা নিয়ে আলোচনার পাশাপাশি আমি অন্যান্য অনুষ্ঠানে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেই। অনেক পড়ুয়া গণিতকে এতটাই ভয় পান যে তারা এর নাম শুনলেই ঘাবড়ে যান। আপনি কি আমাকে জানাতে পারেন গণিতের সঙ্গে কিভাবে বন্ধুত্ব হতে পারে? রুশিল মাথুর: স্যার, আমি রুশিল মাথুর। আমরা যখন ছোট এবং আমরা প্রথমে যোগ করতে শিখি, আমাদের শেখানো হয় ক্যারি ফরওয়ার্ড করা, কিন্তু আমাদের কখনো ব্যাখ্যা করা হয় না কেন ক্যারি ফরওয়ার্ড হয়। যখন আমরা চক্রবৃদ্ধি সুদ পড়ি তখন আমরা কখনোই প্রশ্ন করি না যে চক্রবৃদ্ধি সুদের সূত্র কোথা থেকে আসে। আমি বিশ্বাস করি যে গণিত আসলে চিন্তা ভাবনা এবং সমস্যা সমাধানের একটি শিল্প। আর তাই আমি মনে করি যে যদি আমরা সবাই গণিতে একটা নতুন প্রশ্ন যোগ করি, তাহলে প্রশ্ন হলো আমরা কেন তা করছি, কেন এটা হয়। আমি মনে করি তাতে গণিতের প্রতি মানুষের আগ্রহ অনেক বেড়ে যেতে পারে। কারণ আমরা যখন কিছু বুঝতে পারি না, আমরা ভয় পেতে শুরু করি। তাছাড়া আমি এটাও মনে করি যে সবার ধারণা যে গণিত একটি খুব যুক্তিভিত্তিক বিষয়, তবে এর বাইরেও সৃজনশীলতা গণিতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। কারণ শুধুমাত্র সৃজনশীলতার মাধ্যমেই আমরা আউট অফ দ্য বক্স সলিউশন বা আলাদাভাবে সমাধানের চিন্তা করতে পারি, যেগুলো অলিম্পিয়াডে খুবই উপযোগী। আর তাই গণিতের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য গণিত অলিম্পিয়াডেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিকতা রয়েছে। প্রধানমন্ত্রী: আনন্দ, কিছু বলতে চান? আনন্দ ভাদুরী: নমস্কার প্রধানমন্ত্রী মহোদয়, আমি গুয়াহাটি থেকে আনন্দ ভাদুরী। সদ্য দ্বাদশ পরীক্ষা পাশ করেছি। আমাদের এখানে স্থানীয় অলিম্পিয়াডে আমি ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে পড়ার সময় যোগ দিতাম। সেখান থেকে আগ্রহ জাগে। এবার নিয়ে দ্বিতীয়বার আইএমওতে বসলাম। দুবারের IMOই আমার ভালো লেগেছে। রুশিল যেরকম বলেছেন আমি ওর সঙ্গে একমত। আর আমি এটাও বলতে চাই যে যারা গণিতকে ভয় পান তাদের অনেক ধৈর্যের প্রয়োজন। কারণ আমাদের পড়ানো হয় গণিতের মতো। কি হয় যে একটি সূত্র দেওয়া হয়, এটি মুখস্থ করা হয় এবং তারপর সেই সূত্রটি ব্যবহার করে 100 প্রশ্ন অনুশীলন করা হয়। কিন্তু সূত্র বুঝলাম আর না বুঝলাম সেটা দেখা দেখি নেই। শুধু প্রশ্ন ধরে অনুশীলন করতে থাকুন। সূত্র তো মুখস্থ করা হলো, তারপর পরীক্ষায় সূত্র ভুলে গেলে কি করবেন? তাই আমি রুশিল যে কথাটা বলেছেন সেটাই বলবো। মানে সূত্রটা বুঝে নিন, তারপর ধৈর্য ধরে দেখুন। আপনি যদি সূত্রটি সঠিকভাবে বুঝতে পারেন তবে আপনাকে 100টি প্রশ্ন ধরে অনুশীলন করতে হবে না। এটি মাত্র 1টি বা 2টি প্রশ্ন ধরে অনুশীলন করলেই হবে এবং গণিত নিয়ে ভয় পাওয়ারও দরকার নেই। প্রধানমন্ত্রী: আদিত্য এবং সিদ্ধার্থ, আপনারা যখন শুরুতে কথা বলছিলেন আপনারা ঠিকভাবে কথা বলতে পারেননি। এখন এই সমস্ত বন্ধুদের কথা শুনে আপনাদেরও মনে হচ্ছে আপনারাও কিছু বলতে চান।
আপনারা কি নিজেদের অভিজ্ঞতা একটু ভালোভাবে শেয়ার করতে পারেন? সিদ্ধার্থ: অন্য অনেক দেশের মানুষের সঙ্গে মত বিনিময় হয়েছিল। সেখানে অনেক ধরনের সংস্কৃতির উপস্থিতি ছিল এবং অন্যান্য পড়ুয়াদের সঙ্গে মত বিনিময় এবং যোগসূত্র গড়ে ওঠার বিষয়টি খুব ভালো ছিল এবং অনেক বিখ্যাত গণিতবিদ সেখানে ছিলেন। প্রধানমন্ত্রী: আর আদিত্য, আপনার? আদিত্য: সেটা খুব ভালো অভিজ্ঞতা ছিল এবং তারা আমাদের বাথ শহরের চারপাশ ঘুরিয়ে দেখিয়েছিলেন এবং খুব ভালো দৃশ্য দেখেছিলাম। আমাদের পার্কে নিয়ে যাওয়া হয়েছিল এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও নিয়ে গিয়েছিল। সব মিলিয়ে সেটা খুব ভালো অভিজ্ঞতা ছিল। প্রধানমন্ত্রী: ঠিক আছে বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে এবং আমি আপনাদের শুভকামনা জানাই, কারণ আমি জানি যে এই ধরনের খেলার জন্য অনেক মনোযোগের প্রয়োজন হয়। একজনের মস্তিষ্ক ব্যবহার করতে হয়, এমনকি পরিবারের সদস্যরাও মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়। এটা কি খালি গুণ ভাগ করে চলেছে? কিন্তু আমার পক্ষ থেকে আপনাদের অনেক শুভকামনা। আপনারা দেশের সম্মান বাড়িয়েছেন, দেশের জন্য সুনাম অর্জন করেছেন। ধন্যবাদ বন্ধুরা। পড়ুয়ারা: থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রধানমন্ত্রী: থ্যাংক ইউ। পড়ুয়া: থ্যাংক ইউ স্যার, জয় হিন্দ। প্রধানমন্ত্রী: জয় হিন্দ, জয় হিন্দ। আপনাদের মতো পড়ুয়াদের সঙ্গে কথা বলে আনন্দ পেয়েছি। মন কি বাতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি বিশ্বাস করি যে গণিতের এই নবীন কৃতীদের কথা শোনার পর অন্য তরুণ বন্ধুরাও গণিতকে উপভোগ করার ব্যাপারে অনুপ্রেরণা পাবেন। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতে আমি এখন এমন একটি বিষয় শেয়ার করতে চাই যা প্রত্যেক ভারতীয়কে গর্বিত করবে। তবে তা নিয়ে কথা বলার আগে আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই। চড়াইদেউ মাইদামের নাম শুনেছেন আপনারা? যদি না শুনে থাকেন, এখন এই নামটি বারবার শুনবেন এবং খুব উৎসাহের সাথে অন্যদেরও জানাবেন। আসামের চড়াইদেউ মাইদামকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে বা বিশ্ব ঐতিহ্য ঠিকানার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই তালিকায় ভারতের ৪৩তম ঠিকানা হবে সেটি, তবে উত্তর পূর্বের কিন্তু প্রথম ঠিকানা। বন্ধুগণ, আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে চড়াইদেউ মৈদাম আসলে কি এবং এটি এত বিশেষ কেন? চড়াইদেউ মানে শাইনিং সিটি অন দ্য হিলস, অর্থাৎ পাহাড়ের উপর একটি উজ্জ্বল শহর। এটি ছিল অহোম রাজবংশের প্রথম রাজধানী। অহোম রাজবংশের লোকেরা ঐতিহ্যগতভাবে তাদের পূর্বপুরুষদের মৃতদেহ এবং মূল্যবান জিনিসপত্র মৈদামে রাখতেন। মৈদাম হচ্ছে টিলা বা ঢিবির মতো একটা কাঠামো, যার উপরে মাটি দিয়ে আবৃত থাকে এবং এর নিচে এক বা একাধিক কক্ষ থাকে। এই মৈদামটি অহোম রাজ্যের প্রয়াত রাজা ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শ্রদ্ধার প্রতীক। নিজেদের পূর্বপুরুষদের প্রতি সম্মান দেখানোর এই পদ্ধতিটি খুব অনন্য। এই স্থানে সর্বজনীন পূজার অনুষ্ঠানও হতো। বন্ধুগণ, অহোম সাম্রাজ্য আরেকটি তথ্য আপনাকে আরও অবাক করে দেবে। ত্রয়োদশ শতাব্দী থেকে শুরু হয়ে এই সাম্রাজ্য ঊনবিংশ শতাব্দীর সূচনা পর্যন্ত স্থায়ী ছিল। একটি সাম্রাজ্যের পক্ষে এত দীর্ঘ সময় ধরে টিকে থাকা একটা বড় ব্যাপার। সম্ভবত অহোম রাজ্যের নীতি এবং বিশ্বাস এতটাই দৃঢ় ছিল যে সেগুলো রাজবংশকে এতদিন ধরে টিকিয়ে রেখেছিল। আমার মনে আছে এই বছরেরই ৯ই মার্চ আমি অদম্য সাহস ও বীরত্বের প্রতীক মহান অহোম যোদ্ধা লচিত বরফুকনের সবচেয়ে উঁচু মূর্তির আবরণ উন্মোচন করার সুযোগ পেয়েছিলাম। সে অনুষ্ঠানে অহোম সম্প্রদায়ের আধ্যাত্মিক ঐতিহ্য অনুসরণ করার সময় আমার এক ভিন্ন অভিজ্ঞতা হয়েছিল। লচিত মৈদামে অহোমদের পূর্বপুরুষদের সম্মান জানানো আমার জন্য একটি বিরাট বিষয় ছিল। এখন চড়াইদেউ মৈদামে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হয়ে ওঠার অর্থ হচ্ছে এখানে এখন আরও বেশি পর্যটক আসবেন। আপনারা অবশ্যই ভবিষ্যতে আপনার ভ্রমণ পরিকল্পনায় এই স্থানটিকে অন্তর্ভুক্ত করবেন। বন্ধুগণ, একটি দেশ তার সংস্কৃতি নিয়ে গর্ব করলেই এগিয়ে যেতে পারে। ভারতে এই ধরনের অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে। এরকম একটি প্রচেষ্টা হল পরী প্রকল্প। এবার আপনারা পরী শুনে বিভ্রান্ত হবেন না। এই পরী স্বর্গীয় কল্পনার সঙ্গে যুক্ত নয়, বরং পৃথিবীকেই স্বর্গে পরিণত করার জন্য। পরী মানে হল PARI, অর্থাৎ পাবলিক আর্ট অফ ইন্ডিয়া। এই প্রজেক্ট পরী লোকশিল্পকে জনপ্রিয় করার জন্য উদীয়মান শিল্পীদের এক মঞ্চে নিয়ে আসার একটি বড় মাধ্যম হয়ে উঠছে। আপনারা দেখে থাকবেন রাস্তার পাশে দেয়ালে, আন্ডারপাসগুলিতে খুব সুন্দর চিত্রকর্ম দেখা দেয়। এই চিত্রকর্ম ও শিল্পকর্মগুলি সেই সব শিল্পীদের দ্বারা তৈরি যারা পরী প্রকল্পের সঙ্গে যুক্ত। এটি কেবল আমাদের সর্বজনীন স্থানগুলির সৌন্দর্যই বাড়ায় না,
আমাদের সংস্কৃতিকে আরও জনপ্রিয় করতে সহায়তা করে। উদাহরণস্বরূপ দিল্লির ভারত মণ্ডপমের কথাই ধরুন। এখানে আপনি সারা দেশের বিস্ময়কর শিল্পকর্ম দেখতে পাবেন। দিল্লির কিছু আন্ডারপাস এবং ফ্লাইওভারেও আপনি এই ধরনের সুন্দর লোকশিল্প দেখতে পাবেন। আমি শিল্প সংস্কৃতি প্রেমীদের পাবলিক আর্ট নিয়ে আরও বেশি কাজ করার আহ্বান জানাচ্ছি। এটা আমাদের নিজেদের সাংস্কৃতিক শিকড় নিয়ে গর্ব করার এক মনোরম অনুভূতি দেবে। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতে এখন আলোচনা হবে রং নিয়ে, যে রং হরিয়ানার রোহতক জেলার ২৫০-রও বেশি মহিলার জীবনকে সমৃদ্ধির রঙে ভরে দিয়েছে। হস্তচালিত তাঁতশিল্পের সঙ্গে যুক্ত এই মহিলারা আগে ছোট দোকান এবং ছোটখাটো কাজ করে জীবিকা নির্বাহ করতেন, কিন্তু সবার ভেতরে এগিয়ে যাওয়ার ইচ্ছে থাকে। সেজন্য তারা উন্নতি সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন এবং এই গ্রুপে যোগ দিয়ে তারা ব্লক প্রিন্টিং ও ডাইংয়ের প্রশিক্ষণ নেন। কাপড়ের উপর রঙের জাদু ছড়ানো এই মহিলারা আজ লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন। তাঁদের তৈরি বিছানার চাদর, শাড়ি এবং ওড়নার বাজারে প্রচুর চাহিদা রয়েছে। বন্ধুগণ, রোহতকের এই মহিলাদের মতো দেশের বিভিন্ন প্রান্তের কারিগররাও হস্তচালিত তাঁতকে জনপ্রিয় করার কাজে নিযুক্ত রয়েছেন। সেটা ওড়িশার সম্বলপুরী শাড়ি, মধ্যপ্রদেশের মহেশ্বরী শাড়ি, মহারাষ্ট্রের পৈঠানি বা বিদর্ভের হ্যান্ডব্লক প্রিন্ট, হিমাচলের ভুট্টিকো এর শাল এবং উলের কাপড় হোক বা জম্মু ও কাশ্মীরের কনি শালই হোক, দেশের প্রতিটি কোণে হস্তচালিত তাঁতের কারিগরদের কাজ ছড়িয়ে রয়েছে। আর আপনারা নিশ্চয়ই জানেন যে কয়েকদিন পরেই ৭ই আগস্ট আমরা জাতীয় হস্ত তাঁত দিবস উদযাপন করব। হস্তচালিত তাঁত পণ্যগুলি যেভাবে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে তা সত্যি খুব সফল ও অসাধারণ। এখন অনেক বেসরকারি সংস্থা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে হস্তচালিত তাঁতের পণ্য এবং সুস্থায়ী ফ্যাশনকে উৎসাহ দিচ্ছে। কোষা এআই, হ্যান্ডলুম ইন্ডিয়া, ডি জাঙ্ক, নোভাট্যাক্স, ব্রহ্মপুত্র ফেবেলস এরকম অনেক স্টার্ট আপ হস্তচালিত তাঁত পণ্যকে জনপ্রিয় করার কাজে যুক্ত আছে। আমার এটাও ভালো লেগেছে যে অনেক মানুষ এই ধরনের স্থানীয় পণ্যকে জনপ্রিয় করার কাজে যুক্ত আছেন। আপনারাও আপনাদের স্থানীয় পণ্যকে #MyProductMyPride নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করুন। আপনার এই ছোট্ট প্রচেষ্টা অনেক মানুষের জীবন বদলে দেবে। বন্ধুগণ, হস্তচালিত তাঁতের পাশাপাশি আমি খাদির কথাও বলতে চাই। আপনাদের মধ্যে এমন অনেকেই থাকবেন যারা আগে কখনো খাদি পণ্য ব্যবহার করেননি, কিন্তু আজ অত্যন্ত গর্বের সঙ্গে খাদি পরেন। আর আমার এটা বলতেও খুশি লাগছে যে খাদি গ্রামোদ্যোগের বাণিজ্য প্রথমবার ১.৫ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। ভেবে দেখুন, ১.৫ লক্ষ কোটি টাকা। আর আপনারা জানেন কি যে খাদির বিক্রি কত পরিমাণ বেড়েছে? ৪০০%। খাদি এবং হস্ততাঁত পণ্যের এই ক্রমবর্ধমান বিক্রি বিপুল সংখ্যায় নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। এই শিল্পের সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রে মহিলারাই যুক্ত, তাই সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন মহিলারাই। আপনাদের কাছে আমার আরও একটি অনুরোধ আছে। আপনাদের কাছে বিভিন্ন ধরনের জামা কাপড় আছে, কিন্তু আপনারা যদি এখনও খাদির কোনো জামা কাপড় না কিনে থাকেন, তাহলে এই বছর থেকেই তা শুরু করুন। আগস্ট মাস এসেই গেছে। এটা স্বাধীনতার মাস, বিপ্লবের মাস। খাদির পণ্য কেনার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর কি হতে পারে? আমার প্রিয় দেশবাসী, মন কি বাতে আমি প্রায়ই আপনাদের সঙ্গে মাদকের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছি। প্রতিটি পরিবারই তাদের সন্তান মাদকাসক্ত হয়ে পড়ে কিনা তা নিয়ে চিন্তায় থাকে। এরকম লোকেদের সাহায্য করার জন্য সরকার একটি বিশেষ কেন্দ্র খুলেছে, যার নাম মানুষ। মাদকের বিরুদ্ধে লড়াইয়ে এটি একটি বড় পদক্ষেপ। কিছুদিন আগেই মানুষের হেল্পলাইন ও পোর্টাল চালু করা হয়েছে। সরকার একটি বিনা শুল্ক নম্বর 1933 জারি করেছে। এই নম্বরে ফোন করে যে কেউ জরুরি পরামর্শ পেতে পারেন অথবা পুনর্বাসন সম্পর্কিত তথ্য পেতে পারেন। যদি কারো কাছে মাদক সম্পর্কিত অন্য কোনো তথ্য থাকে, তবে তারাও এই নম্বরে ফোন করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর সঙ্গে তা শেয়ার করতে পারেন। মানুষের সঙ্গে শেয়ার করা সমস্ত তথ্য গোপন রাখা হয়। ভারতকে মাদক মুক্ত করার কাজে যুক্ত সমস্ত মানুষ, সব পরিবার এবং প্রতিষ্ঠানগুলিকে আমি অনুরোধ করছি, তাঁরা যেন মানুষ হেল্পলাইনটির পূর্ণ সদ্ব্যবহার করেন। আমার প্রিয় দেশবাসী, আগামীকাল সারা বিশ্বে ব্যাঘ্র দিবস পালিত হবে। ভারতে তো বাঘ আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আমরা সবাই
বাঘ সম্পর্কিত গল্প শুনে শুনেই বড় হয়েছি। বনের আশেপাশে গ্রামগুলিতে তো সবাই জানেন কিভাবে বাঘের সাথে সামঞ্জস্য রেখে জীবনযাপন করতে হয়। আমাদের দেশে এমন অনেক গ্রাম রয়েছে যেখানে মানুষ ও বাঘের মধ্যে কখনো দ্বন্দ্ব হয় না। এমন পরিস্থিতি যেসব জায়গায় আছে সেখানেও বাঘ সংরক্ষণের জন্য অভূতপূর্ব প্রচেষ্টা চালানো হচ্ছে। জনসাধারণের অংশগ্রহণের এমন একটি প্রচেষ্টা হল কুলহারিবান্ধ পঞ্চায়েত। রাজস্থানের রণথম্বর থেকে শুরু হওয়া কুলহারিবান্ধ পঞ্চায়েত প্রচারাভিযানটি খুবই আকর্ষণীয়। স্থানীয় সম্প্রদায়গুলির মানুষরা নিজেরাই জঙ্গলে কুড়াল না নিয়ে যাওয়ার, একটি গাছ না কাটার শপথ নিয়েছেন। এই একটি সিদ্ধান্তের ফলে সেখানকার বনগুলি আরও একবার সবুজ হয়ে উঠছে এবং বাঘেদের জন্য আরও ভালো পরিবেশ তৈরি হচ্ছে। বন্ধুগণ, মহারাষ্ট্রের তাদোবা আন্ধারি টাইগার রিজার্ভ দেশের অন্যতম প্রধান ব্যাঘ্র প্রকল্প। সেখানকার স্থানীয় সম্প্রদায়, বিশেষ করে আমাদের গোন্ড ও মানা জনজাতি ভাই বোনেরা ইকো ট্যুরিজমের দিকে দ্রুত পদক্ষেপ নিয়েছেন। তাঁরা বনের উপর তাঁদের নির্ভরতা হ্রাস করেছেন যাতে এখানে বাঘের কার্যকলাপ বৃদ্ধি পায়। অন্ধ্রপ্রদেশের নাল্লামালাই পাহাড়ে বসবাসকারী চেঞ্চু জনজাতিদের প্রচেষ্টাও আপনাদের বিস্মিত হবেন। তাঁরা টাইগার ট্র্যাকার হিসেবে জঙ্গলে বন্যপ্রাণী চলাচল সম্পর্কে সমস্ত তথ্য সংগ্রহ করছেন। এর পাশাপাশি তাঁরা এলাকায় অবৈধ কার্যকলাপও পর্যবেক্ষণ করছেন। একইভাবে উত্তরপ্রদেশের পিলিভিটে চলমান ব্যাঘ্র মিত্র কর্মসূচি ও বিশেষভাবে আলোচিত হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় জনগণকে ব্যাঘ্র মিত্র হিসেবে কাজ করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। এই বাঘ বন্ধুরা বাঘ এবং মানুষের মধ্যে যাতে কোনো দ্বন্দ্ব না হয় সেদিকে সম্পূর্ণ মনোযোগ দেয়। দেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের অনেক প্রচেষ্টা চলছে। আমি এখানে কয়েকটি প্রচেষ্টার কথা আলোচনা করেছি, তবে আমি আনন্দিত যে বাঘ সংরক্ষণের জনসাধারণের অংশগ্রহণ খুব কাজে আসছে। এই প্রচেষ্টার ফলে ভারতে প্রতি বছর বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আপনারা জেনে খুশি এবং গর্বিত হবেন যে বিশ্বের 70% বাঘ আমাদের দেশে রয়েছে। ভাবুন তো, 70% বাঘ! সেজন্যই তো আমাদের দেশের বিভিন্ন অংশে অনেকগুলো ব্যাঘ্র সংরক্ষণাগার রয়েছে। বন্ধুগণ, বাঘের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের দেশে বনভূমিও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রেও সর্বজনীন প্রচেষ্টায় সফলতা পাওয়া যাচ্ছে। গত মন কি বাত অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে এক পেড় মা কে নাম কর্মসূচি নিয়ে আলোচনা করেছিলাম। আমি আনন্দিত যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ এ অভিযানে যোগ দিচ্ছেন। মাত্র কয়েকদিন আগে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিখ্যাত ইন্দোরে একটি অসাধারণ অনুষ্ঠান হয়েছিল। সেখানে এক পেড় মা কে নাম কর্মসূচির মাধ্যমে একদিনে 2 লক্ষেরও বেশি চারা রোপণ করা হয়েছে। নিজের মায়ের নামে একটি গাছ লাগানোর এই অভিযানে আপনারাও অবশ্যই যোগ দিন এবং এ নিয়ে সেলফি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন। এই অভিযানে যোগ দিয়ে আপনি আপনার মা এবং পৃথিবী মায়ের জন্য বিশেষ কিছু করতে পারার অনুভূতি পাবেন। আমার প্রিয় দেশবাসী, 15ই আগস্ট খুব বেশি দূরে নয়, আর এখন 15ই আগস্টের সঙ্গে তো আরও একটি প্রচারণা সংযুক্ত হয়েছে, হর ঘর তিরঙ্গা অভিযান। গত কয়েক বছর ধরে তো সারা দেশে হর ঘর তিরঙ্গা অভিযান নিয়ে সকলেরই বিশেষ উৎসাহ উদ্দীপনা রয়েছে। গরিব ধনী, ছোট বড়, বড় বাড়ি ছোট বাড়ি প্রত্যেকেই ত্রিবর্ণ পতাকা উত্তোলন করে গর্ববোধ করেন। সোশ্যাল মিডিয়াতেও ত্রিবর্ণের সঙ্গে সেলফি তোলার উন্মাদনা দেখা যাচ্ছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যখন কোনো পাড়া বা আবাসনের এক একটি বাড়িতে ত্রিবর্ণ পতাকা উত্তোলন করা হয়, তখন আশেপাশের বাড়িতেও দেখতে না দেখতেই ত্রিবর্ণ পতাকা উঠতে শুরু করে, অর্থাৎ হর ঘর তিরঙ্গা অভিযান তেরঙ্গার গৌরবে একটি অনন্য উৎসবে পরিণত হয়েছে। এখন এই বিষয়টি নিয়ে নানা রকম উদ্ভাবনাও হতে শুরু করেছে। 15ই আগস্ট আসতে আসতে বাড়িতে, অফিসে, গাড়িতে ত্রিবর্ণ পতাকা লাগানোর বিভিন্ন পণ্য দেখা যেতে শুরু করে। কেউ কেউ এমনকি তাদের বন্ধুবান্ধব, প্রতিবেশীদের মধ্যেও ত্রিবর্ণ পতাকা বিতরণ করেন। ত্রিবর্ণ নিয়ে আনন্দ উৎসাহ আমাদেরকে একে অপরের সঙ্গে যুক্ত করে। বন্ধুগণ, আগের মতোই এই বছরও আপনারা harghar-tiranga.com এর মাধ্যমে তেরঙ্গার সঙ্গে আপনাদের সেলফি অবশ্যই আপলোড করুন। আমি আপনাদেরকে আরও একটি জিনিস মনে করিয়ে দিতে চাই। গত বছর 15ই আগস্টের আগে আপনারা আমাকে অনেক পরামর্শ পাঠান। এই বছর অবশ্যই আমাকে আপনাদের পরামর্শ পাঠান। আপনারা মাইগভ বা নমো অ্যাপেও আপনাদের পরামর্শ পাঠাতে পারবেন।
15 আগস্টের ভাষণে আমি যত বেশি সম্ভব পরামর্শকে যুক্ত করার চেষ্টা করব। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতের এই পর্বে আপনাদের সঙ্গে যোগ দিয়ে খুব ভালো লাগলো। পরের বার আবার দেখা হবে দেশের নতুন সাফল্য নিয়ে, জন অংশগ্রহণের নতুন প্রচেষ্টা নিয়ে। মন কি বাতের জন্য আপনাদের পরামর্শ অবশ্যই পাঠান। সামনের দিনগুলোতে অনেক পার্বণ ও উৎসব আসছে। আপনাদেরকে সমস্ত উৎসবের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনারা আপনাদের পরিবারের সঙ্গে উৎসবগুলো উপভোগ করুন। দেশের জন্য নতুন কিছু না কিছু করার শক্তি রাখুন।